কি করা সম্ভব আর কি করা অসম্ভব নির্বাচন কমিশন জানে। আমাদের একটাই বক্তব্য, যে কোনো বৈধ ভোটারকে তার ভোটের অধিকার থেকে ক্ষমতাচ্যুত করা চলবে না, তার ভোটার অধিকার কেড়ে নেওয়া চলবে না। তার জন্য কি করবে নির্বাচন কমিশন জানে। মাইক্রো অবজারভার আনবে কি নিউক্লিয়ার অবজারভার আনবে তারা জানে, মাইক্রো আনবে না ম্যাক্সি আনবে অবজারভার তারা জানে। খুব ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ, দেখুন আমাদের পড়োশী দেশ বাংলাদেশ, দুটো দেশের ভূগোল এক, ভাষা এক, সংস্কৃতি এক, সব খাদ্য এক, আমাদের সবকিছু আমাদের তাদের প্রয়োজন। একটা দুজনের সঙ্গে দুটো দেশের মধ্যে আমাদের 4000 কিলোমিটারের বর্ডার, ভাবতে পারেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, বা বাংলাদেশের আজকের সরকার তারা পাকিস্তানের আইএসআইর নির্দেশে পরিচালিত হচ্ছে। তাদের একটাই লক্ষ্য, ভারত সরকারের বিরুদ্ধে বৈরতা সৃষ্টি করো। এতে পাকিস্তান হাসছে দূর থেকে। পাকিস্তানের এটা লক্ষ্য, চীনের এটা লক্ষ্য, ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হোক। আজকে বাংলাদেশের ঘটনায় ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তার ছোট ছোট নমুনা। কেউ বলছে বাংলাদেশের মাল বয়কট করো, কেউ বলছে বাংলাদেশে দেখলে গাড়িতে তুলো না। ঠিক উল্টো পারে একই জিনিস হবে। ওখানে যে কটা হিন্দু আছে তাদের উপরে একই জিনিস হবে। ভারত সরকার ঘোষণা করে দাও যে বর্ডার খুলে দিচ্ছি হিন্দুদের জন্য, সব হিন্দু চলে এসো, তাও তো বলছে না। অথচ এখানে খালি বুকনিবাজি চলছে। আন্তর্জাতিক চাপ সৃষ্টি হোক বাংলাদেশের উপরে, বাংলাদেশের আজকের সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক, যাতে সেখানে সংখ্যালঘু মানুষ যারা, স্বাধীন চেতা মানুষ যারা, হিন্দু মুসলমান সবাই, তারা যেন নিজেদের মতো করে বাঁচতে পারে, তার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক বলে আমি দাবি করছি। রাজ্যের শিক্ষা দুর্নীতিকে সামনে রেখে রাজ্যপাল বিজেপির রাস্তা পরিষ্কার করার জন্য বক্তব্য রাখছে। দেখুন, খুনের ঘটনা ঘটেছে, আমি সেখানে গেছিলাম। নৃশংস খুন বলতে যা বোঝাই তাই। সেই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে এই আলোচনা হয়েছে। আমি তাদের বাড়িতে যখন গেছিলাম, তাদের এমন দুরবস্থা যে গ্রামের কোনো পুরোহিত তাদের বাড়িতে শ্রাদ্ধ শান্তি করতে আসছিল না ভয়ে। আমি বহরমপুর থেকে সব ব্যবস্থা করেছি, তাদের শ্রাদ্ধ শান্তির সব ব্যবস্থা করেছিলাম। তাহলে আতঙ্কটা কোন জায়গায় ছিল, যে একটা মৃত ব্যক্তির বাড়িতে 3 দিন পর তাদের শ্রাদ্ধ ছিল, কারণ অপমৃত্যু বলে। 3 দিন পর তাদের শ্রাদ্ধের দিনে সেই গ্রামের কোনো পুরোহিত পূজারী শ্রাদ্ধ করতে আসছিল না, সেই ব্যবস্থা আমরা করেছিলাম। আমরা সেই গ্রামে পাহারা বসিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু পাশাপাশি আরো অনেক ঘটনা ঘটেছে। যে পরিবারের মৃত্যু হয়েছে, এই ধরনের নৃশংস ভাবে খুন হয়েছে, সেই পরিবার নিশ্চয়ই চাইবে তাদেরকে যারা অন্যায়ভাবে নৃশংসভাবে খুন করেছে তাদের সমপরিমাণ শাস্তি হোক। তাদের চাওয়ার কোনো ভুল নেই, বিচারক সেটা দেখবে। কিন্তু সেখানে আরো অনেক ঘটনা ঘটেছে। সেখানটাই পুলিশের অকর্মণ্যতার জন্য, পুলিশের অদক্ষতার জন্য এই টোটাল ঘটনাটা ঘটেছে। এবং পুলিশকে কে নিশ্চুপ করে রেখেছিল, পুলিশকে কে সক্রিয় হতে দেয়নি, সে তদন্ত হওয়া উচিত। হাইকোর্ট থেকে একটা কমিটি হয়েছিল, তারা বলেছিল যে ওইখানকার যারা তৃণমূলের নেতারা, তৃণমূলের চেয়ারম্যান, তাদের উস্কানি ছিল। কোথায় গেল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো? যে সমস্ত পুলিশের নিষ্ক্রিয়তার জন্য, অদক্ষতার জন্য এত বড় ঘটনা ঘটলো, সেই পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো? কিছু হয়নি। মাঝখান থেকে 600-700 লোককে জেলে ভরে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। ওই এলাকায় 600-700 মানুষ কিন্তু জেলে ভরা আছে। খুন তো 600 থেকে 700 লোক করেনি, খুন যারা করেছে সাজা হয়েছে তাদের, কিন্তু বাকি 600-700 লোক মাসের পর মাস তারা কিন্তু জেলে। সেখানে আরো ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের গুলিতে বাচ্চা একটা শিশু সে আহত হয়েছিল, আমি জানি। সেখানে পুলিশের গুলিতে একজন 21 বছরের বাচ্চার মৃত্যু হয়েছিল, ঠিক শামশেরগঞ্জ থেকে একটু আগে এসে আরেকটা মোড়ে। তো স্বাভাবিকভাবেই বিচার তো আংশিক হয়েছে, বিচার তো পুরোপুরি হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুশি করার জন্য মানুষকে, দেখো আমি নিরপেক্ষ, দেখো আমি বিচার দিই, তা করতে 700 লোককে জেলে ভরে দিল। বাহ, এটার মধ্যে কোনো বাহাদুরি নেই। তুমি অপরাধীকে ধরো, কিন্তু অপরাধীকে তুমি আটকে রাখতে পারো না 1 সেকেন্ডের জন্য, তবেই হবে প্রশাসন।
এটা তো আরেকটা আফগানিস্তান দেখছি, রাজস্থানে মিনি আফগানিস্তানের জন্ম দিচ্ছে এইভাবে। এটা কখনো মানা যেতে পারে না ভারতবর্ষে, অসম্ভব। এই ভারতবর্ষ মহিলাদের শিক্ষার গুরুত্ব দিয়ে থাকে। এই ভারতবর্ষের জনসংখ্যার অর্ধেক মহিলা, তারা যদি শিক্ষিত নয় তো যাবে কবে, কোথায়? ভারতবর্ষের রাজস্থান আজকে বিজেপির রাজ্য, সে বিজেপি তাহলে কি মহিলাদেরকে সম্মান দেয়, এই ঘটনা তার সব থেকে বড় প্রমাণ। রাজস্থান আর আফগানিস্তানের ফারাক মুছিয়ে দিচ্ছে। দেখেন কার ভোট ব্যাংক, আমরা তো ভোট ব্যাংকের রাজনীতি করি না। মমতা বালা ঠাকুরের কথাতে আমি সেখানে গেছিলাম ঠাকুরনগরে, তারাও এটা নিয়ে রাজনীতি করছে। তাদেরকে বলেছিলাম দিল্লিতে চলো, দিল্লিতে গিয়ে ধর্নায় বসি আমরা, চলো। তারা বলেছিল আমাকে যে হ্যাঁ আমরা যাব। আমি ব্যবস্থা করেছিলাম দিল্লিতে যন্তর মন্তরে, তারপর তারা ব্যাক গিয়ার মারে পিছনে হটে যায়। তো ভারতবর্ষের পার্লামেন্ট যে হয়ে গেল কদিন আগে, অধিবেশন হয়ে গেল, এই মতুয়াদের নিয়ে কাউকে বলতে শুনেছেন কোনো তৃণমূলের নেতাকে? হ্যাঁ, ওয়াকআপ নিয়ে কোনো তৃণমূলের নেতাকে বলতে শুনেছেন এখানে রাজনীতি হবে? মতুয়াদের নাম বাদ যাওয়া উচিত নয়, তার প্রতিবাদ করা উচিত, প্রত্যেকের নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা উচিত। সেই জন্য আমি ভারত সরকারের কাছে আবেদন করেছিলাম যে ভারত সরকার একটা স্পেশাল অর্ডিন্যান্স নিয়ে আসুক, যতদিন পর্যন্ত নাগরিকত্বের সমস্যার ফয়সালা হচ্ছে সেটাকে দূরে রেখে এসআইআর অন্তত নামটা নথিভুক্ত করা হোক। এসআইআর নাম থাকা মানেই নাগরিকত্ব, এমন কো সরল ব্যাখ্যা নয়। অনেক নাগরিক আছে তারা ভোট দেয় না, তারা নাগরিক ভারতবর্ষে। সেই রকম এই ভারতবর্ষে যারা ভোট দিয়েছে, এই বাংলায় যারা ভোট দিয়েছে, সেই মতুয়ারা, তারা নাগরিকত্ব প্রমাণ করে তারা ভোট দিয়েছে, নিজেদের নাগরিক পরিচয় নিয়ে তারা চলছে। অথচ সবাই জানে তারা বাংলাদেশ থেকে উৎখাত হয়ে এসছে, তাদেরকে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা যায় না। বাধা কোথায়? তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা যায় না, বাধা কোথায়? কোনো বাধা নেই এখানটাই। তাই বিজেপি পার্টি, বিজেপি সরকার, বাংলার পশ্চিমবঙ্গের তৃণমূল, উভয়কেই বলবো রাজনীতি না করে সেই সমস্ত বিপদগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট অধিকার কি করে নিশ্চিত করা যায় তার জন্য চেষ্টা করুন, তার জন্য লড়াই করুন। সে তো বিজেপির একটাই তো লাইন, হিন্দু, হিন্দুত্ব আর হিন্দি। ওখানে মার খাচ্ছে, দেখাবে দেখো হিন্দুরা মার খাচ্ছে। আরে মার খাচ্ছে হিন্দুকে বাঁচাতে যা। বাংলাদেশে যদি হিন্দুরা মার খায়, বাংলাদেশে যে সমস্ত হিন্দু মার খাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য তো ভারত সরকারের পক্ষ থেকে কিছু সেরকম ব্যবস্থা কর। তা তো নয়, চুপ করে বসে আছে। আর এখান থেকে মাঝে মাঝে হাসিনা একটা করে ভাষণ দিচ্ছে, পরিস্থিতি কি আরো অগ্নিগর্ভ হচ্ছে। ভারতের বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষকে, ভারতের বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষকে খেপিয়ে তুলছে সেখানকার সরকার এবং সেখানকার কট্টরপন্থীরা, নিশানা করছে শেখ হাসিনাকে। আর সেই শেখ হাসিনা প্রতিদিন এখান থেকে ভাষণ দেবে, এটা হওয়া উচিত নয়। ভারত নামক রাষ্ট্র এইভাবে মদত করা উচিত নয় বলে আমি মনে করি। কারণ গোটা বাংলাদেশে এক শুধুমাত্র হিন্দু হওয়া নয়, ভারতীয় হওয়া এখন অপরাধ। বাংলাদেশের পরিস্থিতি এমনই অগ্নিগর্ভ যে সেখানে শুধু হিন্দু বলে নয়, ভারতীয় পরিচয় দেওয়াটা অপরাধ হয়ে গেছে। এই সরকারের কি বিদেশ নীতি? ভারতবর্ষের আজকের মোদী সরকারের বিদেশ নীতির কোথায় সাফল্য যে তুমি পাশের রাষ্ট্রকে ম্যানেজ করতে পারছো না? তুমি আমেরিকা ম্যানেজ করতে যাচ্ছ, রাশিয়া ম্যানেজ করতে যাচ্ছ, চীন ম্যানেজ করতে যাচ্ছ, পাশের রাষ্ট্রটাকে তুমি ম্যানেজ করতে পারছো না। ভারতবর্ষের আশেপাশে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সর্বত্র আমাদের এই দুরবস্থা। ভারতবর্ষের বিদেশ নীতি পুরোপুরি ব্যর্থ হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী বিরাট পণ্ডিত, যা ক্ষমতা দখল কর। ওটা বাংলাদেশ আরেকটা আলাদা রাজ্য, আরেকটা রাষ্ট্র আলাদা, সেখানে দখল করে নিবে। বাংলাদেশের ইউনুস সে বলছে উত্তর পূর্ব ভারত দখল করো, তার নেতৃত্বে বলছে উত্তর পূর্ব ভারত দখল করো, এখানকার নেতা বলছে বাংলাদেশ দখল করো। তা যুদ্ধ লাগতে মানা কে করেছে? যুদ্ধ লাগিয়ে দেয় ক্ষমতা থাকে। পেপার বালাদের গরম খাইয়ে, মিডিয়া বেলাকে বাতালা মেরে আমাদের ভারতবর্ষের আভ্যন্তরীণ সমস্যা তৈরি না করলেই হলো। যুদ্ধ করতে কেউ মানা করেনি। আমি তো ওখানকার মুখ্যমন্ত্রী যে এত বড় বাহাদুর, সে এখনই তাকে বাংলাদেশের ভারতবর্ষের তরফ থেকে পাঠানো উচিত, পিছনে সেনাবাহিনী নিয়ে যাও। দিদি দেখাচ্ছে, আর কি করা যাবে। তবে বাংলাদেশের হাই কমিশনের উপরে নিশ্চয়ই কোনো প্রতিবাদ হতেই পারে, কারণ বাংলাদেশে যা চলছে বাংলাদেশ হাই কমিশনের প্রতিবাদ হবেই। সে প্রতিবাদ যে কেউ করতে পারে, সে প্রতিবাদ বামেরা করতে পারে, ডানেরা করতে পারে, যে কেউ করতে পারে। বাংলাদেশে
যে ধরনের ঘটনা ঘটছে তা আমাদের সকলের জন্য চিন্তার কারণ। ভারতবর্ষের সরকার, তারা জানি না তাদের কত বড় বাহাদুর, সারা জীবন ধরে শুনে এসেছি ভারতবর্ষের সরকার নাকি সমস্ত এই দেশের, এই পৃথিবীর সব হিন্দুদের নাকি সে রক্ষণাবেক্ষণ করবে। পাশের রাজ্য দেশ বাংলাদেশ, সেখানে যা হচ্ছে তার প্রতিবাদে এখানে বিজেপি পার্টি, বিজেপি সরকার তারাই বা কি করছে। আমি কথা বলছি না যে বাংলাদেশে শুধুমাত্র হিন্দুদেরকেই উপর অত্যাচার হচ্ছে, আর কিছু হচ্ছে না, এই কথা আমি বলছি না। বাংলাদেশে হিন্দুদের ভয়ে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে তারা, এটা ঘটনা। এবং সেখানটায় সংখ্যালঘু মানুষ আতঙ্কে আছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়ছে। বাংলাদেশের সংখ্যালঘু তারা হিন্দু, তা তাদের উপর অত্যাচার বাড়ছে, তাদের আশঙ্কা বাড়ছে। তাই তাদের জন্য পাশের দেশ হিসেবে ভারতবর্ষ সরকারের তাদের ভাবনা চিন্তা করা উচিত বলে আমি মনে করি। শুধু এটার জন্য নয়, এর সঙ্গে সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে ভারতবর্ষকে অপমান করা হচ্ছে, সেখানকার কমিশনার, উপকমিশনার, তাদের উপরে যেভাবে হামলা হচ্ছে, তাদেরকে যেভাবে এত হেনস্থা করা হচ্ছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যেভাবে ভারত বিরোধী প্রতিদিনের প্রচার চলছে, সেখানটা ভারতবর্ষের সরকার চুপ হয়ে বসে আছে। বাংলাদেশ আমাদের পাশের দেশ, সেই দেশের মানুষের সঙ্গে আমাদের আর্থিক সম্পর্ক, সেখানে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকে। আজকে সেই বাংলাদেশ আজকে বিষাক্ত বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। কিন্তু সেই বাংলাদেশের এই অবস্থা ফেরানোর জন্য, যাতে সেখানটায় সংখ্যালঘু মানুষ এবং যারা স্বাধীনচেতা মানুষ তারা যেন সুস্থ হয়ে বাঁচতে পারে, তার জন্যে ভারত সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমি দেখতে পাচ্ছি না। একটা 7 বছরের বাচ্চা, তাকেও পুড়িয়ে মারা হলো। একটা যুবক, হিন্দু যুবক, তাকেও পুড়ি মারা হলো। ভারত সরকারের বক্তব্য কই? কোথায় ভারত সরকারের বক্তব্য? আজকে বিশ্বের সংস্থা তারা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য চিন্তা ব্যক্ত করছে, ভারত সরকার কি হচ্ছে? এত বড় বড় বাতেলা তাদের।